সে আজ বহু বছর আগের কথা। জায়গাটির নাম হলো নারায়ণপুর, আর সেখানকারই প্রসিদ্ধ রাজা হলেন দেবশঙ্কর। রাজা হিসাবে দেবশঙ্কর যতটাই সুদর্শন ছিল, শক্তির দিক থেকেও ছিল সে প্রশংসনীয়। গোটা পৃথিবী তার গুণ রূপ আর তার দক্ষ কাজের কাছে মাথা নত করে থাকত। সমস্ত ভালো গুণ থাকা সত্ত্বেও দেবশঙ্করের সবথেকে বড় দুশ্চিন্তার কারণ ছিল তার কোনো সন্তান বা উত্তরাধিকার ছিল না। সে সব সময় এই নিয়ে চিন্তা করত যে তার অবর্তমানে এই বড় রাজত্বের সামাল সে কিভাবে দেবে বা কার হাতে দেবে। আমি আর পাচ্ছি না মহারাজ। আমি জানি না কার অভিশাপে আমার জীবন এভাবে দুর্বিষহ হয়ে উঠেছে। আমিও মা হতে চাই মহারাজ। আমায় একটা সন্তান ঈশ্বর কেন দিচ্ছেন না? কিসের অপরাধে আমি এত বড় শাস্তি পাচ্ছি মহারাজ? আপনি কিছু একটা করুন। আপনি যে এত ক্ষমতাশালী, তাহলে আপনি এই বিষয়ে নির্বাক কেন মহারাজ? আমার এই যন্ত্রণা একটু বুঝুন। আপনি আপনার শুলে চড়িয়ে আমায় এই বিষময় জীবন থেকে মুক্তি দিন মহারাজ। এইদিকে পুরো রাজসভায় সবার চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে রাজা দেবশঙ্করের পুত্রহারা জীবন যে কতটা শোকময় হতে চলেছে তাই নিয়ে সবাই চিন্তিত। মন্ত্রী থেকে সভা পরিষদ, সবার মুখে একই কথা। বুঝলে মন্ত্রী, ঈশ্বর সত্যি খুব নিষ্ঠুর। না হলে এখনো পর্যন্ত আমাদের ভগবান সমূহ রাজার কোনো পুত্র সন্তান না হয়ে কি থাকতে পারে? এদিকে রাজা আজ তার সবথেকে প্রিয় সেনাপতিকে নিয়ে যাচ্ছে ওই রাজ্যেরই এক প্রধান পুরোহিতের বাড়িতে, যার কাজ বা যার তন্ত্র সাধনা এই গোটা রাজ্যে ভীষণভাবে প্রসিদ্ধ। সে নাকি নানা রকম অপরিকল্পনীয় কাজেরও সমাধান করে দিতে পারে। রাজার ঈশ্বরের ওপর অগাধ বিশ্বাস, তাই সে মনে প্রাণে বিশ্বাস করে ওই প্রধান পুরোহিত তার এই সন্তানহারা জীবনের কোনো না কোনো সমাধান নিশ্চয়ই বলে দিতে পারবেন। নমস্কার পুরোহিত মশাই। আমি রাজা দেবশঙ্করের প্রধান সেনাপতি। আমায় নিশ্চয়ই আপনি চিনতে পেরেছেন। পুরোহিত মশাই, আমাদের রাজা দেবশঙ্করের আপনার উপর অগাধ আস্থা। উনি মনে প্রাণে বিশ্বাস করেন যে আপনার ওই উপায় নিশ্চয়ই জানা আছে, যে কি করলে আমাদের রাজা তার মনের মতো উত্তরসূরি বা নিজের সন্তান, যে কিনা এই রাজ্যের প্রধান হতে পারবে রাজা দেবশঙ্করের অনুপস্থিতিতে, সেই যোগ্য সন্তান রাজা দেবশঙ্কর প্রাপ্ত করতে পারবেন। দয়া করে বলে দিন পুরোহিত মশাই, আমরা যে অনেক আশা নিয়ে এসেছি। উপায় তো আছে রাজা দেবশঙ্কর। তা তুমি কি সেই কঠিন পথ অবলম্বন করতে পারবে? যদি তা করতে পারো, তাহলে তুমি একেবারে এক যোগ্য পুত্র সন্তান লাভ করবে। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, পথে চলতে চলতে কোনো প্ররোচনায় কিন্তু পা দিও না। চারিদিকে বিপদ তোমার জন্য অপেক্ষা করবে। তোমায় কিন্তু তোমার লক্ষ্যে স্থির থাকতে হবে। এই গ্রামের গভীর জঙ্গলের মধ্যে এক স্বর্ণপর্ণী নামক গাছ পাবে। সেই গাছের কিছু পাতা যদি তুলে এনে তুমি রানীমাকে আগামীকাল সূর্যোদয়ের আগে বেটে খাওয়াতে পারো, তাহলে তুমি এক সুযোগ্য পুত্র সন্তান লাভ করবে। তবে হ্যাঁ, ওই যে বললাম, সব সময় মনে রেখো, আমাদের কিন্তু জীবনের লক্ষ্যে স্থির হওয়া খুব প্রয়োজন। তবেই আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। এই কথা বলে শেষমেশ রাজাকে রাস্তা বলা শুরু করেন গ্রামের প্রধান পুরোহিত। তেঁতুল গাছের তলে
দক্ষিণে যাও চলে, ঈশান কোণের ঈশানী, বলে দিলুম দিশাটি। এবার তুমি রওনা দাও। আশার আলো খুঁজে পেয়ে রাজা দেবশঙ্কর যে কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগকে পেরিয়েও এগিয়ে চলল, কারণ সে জানতো তার জীবনের একমাত্র কষ্ট এবার পুরোপুরিভাবে দূর হতে চলেছে। মনে আশার আলো নিয়ে রাজা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলতে শুরু করলো, আর কোনো দিকেই সে কোনো মাথা ঘামালো না। কিছুটা পথ এড়োতেই এ কি, এই গভীর অরণ্যে এ কোন অপরূপ নারী এভাবে এক কুটিরে বসে বসে কাঁদছে? এ কে আমার রাজ্যে? কি সমস্যাই বা এনার? আমাকে তা জানতেই হবে। আমি যে এই রাজ্যের রাজা। কে তুমি? এই রকম এক কুটিরে একলা বসে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে কি তোমার? আর এই গহন অরণ্যের মধ্যে তোমার এই কুটির কিভাবেই বা তৈরি হলো? এ কিভাবেই বা সম্ভব আমার রাজ্যে? এই কথা শোনা মাত্রই ওই অপরূপা নারী তার মাতৃবিয়োগের কথা রাজাকে জানায় এবং ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে। এইসব দেখে তো রাজার মন গলে একেবারে জল। সেই নারী নিজের জীবনের জন্য কাকুতি মিনতি করতেও শুরু করে রাজার কাছে। রাজা যেন তার একটা হিল্লে করে দেন কোনোভাবে। এদিকে রাজা সেই অপরূপা নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে শেষমেশ বিবাহের সিদ্ধান্ত নেয় এবং সেই রাতেই সেই গভীর অরণ্যের মধ্যেই সেই অপরূপা নারীর সাথে 7 পাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজা দেবশঙ্কর। রাজা দেবশঙ্কর আবার নতুন বিয়ে করেছেন। এই কথা শুনে তার প্রথম রানী সম্পূর্ণভাবে কান্নায় ভেঙে পড়েন। কিন্তু রাজা দেবশঙ্কর ছিলেন অতীব জেদি মানুষ, তাই তিনি এলেন তার প্রথম রানীর কক্ষে আর বললেন, তোমার হঠাৎ হলোটা কি? শুনলাম গতকাল রাত থেকে তুমি নাকি ঠিকমতো খাওয়া দাওয়া করনি। তা বলি, তুমি একটা মহিলা হওয়া সত্ত্বেও আমায় তো কোনো পুত্র সন্তান উপহারই দিতে পারোনি। তারপরেও এসব করে জেদ দেখিয়ে লাভটা কি হয় বলো তো তোমার? যাও, গিয়ে দেখো একবার ছোট রানীমাকে। তার রূপ যতটাই কোমল ততটাই সে অপরূপা। আজ থেকে তুমি ছোট রানীর দাসী হিসাবে থাকলে। বুঝলে কিনা আমার কথা? পরের দিন রাজসভায় রাজা যখন ছোট রানীমার সাথে সবার পরিচয় করিয়ে দিচ্ছিলেন, অনেকেই এই ব্যাপারটাকে সাধুবাদ জানান, আবার অনেকেই রাজসভায় থাকাকালীন রাজার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছিলেন না, কারণ বড় রানীমার স্বভাব বড়ই স্নেহময়ী এবং তুই মমতাময়ী যে। আমার 12 বছরের সাধনা সফল করলি রে দেবশঙ্কর। আমি যে তোর কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এবার একে একে এই গ্রামের সবাইকে আমি খেয়ে তোর এই গ্রাম আমি উজাড় করে দেবো দেবশঙ্কর। এদিকে গ্রামের লোকেরা বেশ কিছুদিন ধরে কিছু ভৌতিক ঘটনা মুখোমুখি হচ্ছে, তাই আজ তারা দল বেঁধে সবাই গেছে রাজদরবারে তারই অভিযোগ জানাতে। অনেক কিছুই এমন ঘটনা তাদের জীবনে ঘটছে যেটা এর আগে সেই গ্রামে কোনোদিনও হয়নি, তাই শেষমেশ তারা কিছু ঠাউর না করতে পেরে এসেছে রাজার দরবারে অভিযোগ জানাতে। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন গ্রামের পশু পাখি পুকুরের মাছ অদ্ভুতভাবেই মারা যাচ্ছে। তাদের মারা যাওয়ার রহস্য কোনো গ্রামবাসী ঠিক করে বুঝতে পারছে না, অথচ তাদের দেহটা একেবারে ফ্যাকাশে হয়ে যাচ্ছে এবং শরীরে রক্ত শূন্য হয়ে পড়ছে। এদিকে গ্রামবাসীর থেকে এরকম অভিযোগ বারবার পেতে পেতে রাজা একেবারে ভেঙে পড়েছেন। তিনি বুঝতে পারছেন না এই ধরনের ঘটনা তার রাজ্যে কেন হচ্ছে, তার দ্বারা কি এমন বড় ভুল হলো, কেনই বা গ্রামবাসীকে এত বড় বিপদের মুখে পড়তে হচ্ছে। তাই শেষমেশ সে তার প্রধান সেনাপতিকে তার কাছে ডেকে পাঠালেন আর বললেন, আজকাল গ্রামে যা সব ঘটনা ঘটছে তোমার কাছে মনে হয় তার সবই খবর আছে সেনাপতি। আমি
খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান পেতে চাই। এর জন্য যা যা করতে হয় তুমি শীঘ্রই করার ব্যবস্থা করো। এহেন ঘটনা আমি আমার রাজ্যে আর কোনোভাবেই মেনে নিতে পারছি না। সেনাপতি কিছু গুপ্তচর লাগানোর সাথে সাথে সেই প্রধান পুরোহিতকেও রাজসভায় ডেকে পাঠালেন। সাধু বাবা, আশা করি আপনি সবই শুনেছেন যে আজকাল আমার এই রাজ্যে কি সব ভুতুড়ে ঘটনা ঘটে চলেছে। আপনাকে কিন্তু এর এক হাল বের করে ছাড়তেই হবে। আমি যত টাকা পুরস্কার লাগে আপনাকে সেটা দেবো, কিন্তু এই ঘটনার আসল দোষী কে তাকে আমার সামনে আপনাকে আনতে হবে। রাজার এরকম অভিযোগ শুনে সাধু বাবা হাসতে হাসতে বলেন, ওই রাতে আমি তো আপনাকে বলেইছিলাম রাজা মশাই যে আপনাকে নিজের লক্ষ্য স্থির রাখতে হবে। আপনি কি তা করেছিলেন? আমার উপদেশ মতো যথাযথ গাছের পাতা এনে বেটে কি আপনি বড় রানীমাকে খাইয়েছিলেন? না, আপনি তা করেননি। তাই আজ আপনার রাজ্যের এই অবস্থা। বুঝলেন কিনা? এই সব কথা শুনে রাজামশাই তো একেবারে অবাক, সে বুঝতেই পারে না উত্তরে তিনি কি বলবেন। এরপর সাধু বাবা সমস্ত কিছু রাজামশাইকে খুলে বলেন। শুধু তাই নয়, তার প্রতিকার কিভাবে রাজামশাইকে করতে হবে সে কথাও উনি খুলে বলেন। তাতে যা যা সাবধানতা দরকার সেই সব কিছু সাধু বাবা রাজামশাইকে খুলে বলেন, আর রাজামশাই সেই মতোই সব কাজ করা শুরু করেন। সেদিন রাতে শুরু হয় প্রবল দুর্যোগ, কিন্তু রাজামশাই, সেনাপতি আর সাধু বাবা সেই দুর্যোগের মধ্যে দিয়েও পৌঁছে যায় সেই গহন অরণ্যে, সেই ছোট রানীমার কুঠিরে, যেখানেই প্রথম দেখা হয়েছিল সুন্দরী অপরূপা ছোট রানীমার সাথে রাজামশাইয়ের। এ এ এ এ কি সাধু বাবা, এ যে এক বিশাল দৈত্যকার কঙ্কাল পড়ে এখানে। হ্যাঁ রাজা মশাই, আপনার ওই অপরূপা ছোট রানীমা আসলে এই কঙ্কালই। সে আসলে এক শাকচুন্নী। তার দীর্ঘ সাধনার বলে সে ওই অপরূপ রূপের মোহজালে আপনাকে ফাঁসিয়েছে। কারণ সে যে আপনার রাজ্যের ওপরে দৃষ্টি দিয়েছিল। সে আপনার পুরো রাজ্যকে উজাড় করে তবেই তৃপ্ত হবে। এখন আপনাকে আমি ঠিক যা যা বলেছি এই সমস্ত কাজ যতটা তাড়াতাড়ি পারেন করতে শুরু করুন, কারণ এই শাকচুন্নি এখানে এসে উপস্থিত হবে। এই কথা বলা মাত্রই ওই শাকচুন্নির রূপ নিয়ে অপরূপা ছোট রানীমা প্রবেশ করে ওই ঘরে, আর সাথে সাথে রাজা তার পিঠে একের পর এক ছুরির কোপ বসাতে শুরু করেন, ঠিক যেমনটা তাকে বলেছিলেন ওই রাজ পুরোহিত। ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমায়, তোদের কাউকে আমি ছাড়বো না রে, তোদের পিন্ডি আমি চটকে খাবো, ছেড়ে দে আমায়, আমার কষ্ট হচ্ছে, ছেড়ে দে। কিন্তু রাজার ছুরির কোপ আর সাধু বাবার মন্ত্র উচ্চারণে শেষমেশ ধ্বংস হয় সেই শাকচুন্নির কঙ্কাল। সে চিরতরে মুক্তি পায় সেখান থেকে। এই ঘটনার পর রাজামশাই বুঝতে পারেন যে সে তার বড় রানীমার প্রতি কত নির্মম হয়েছেন, কত অত্যাচারী বা তার প্রতি করেছেন। এরপর সাধু বাবা ঠিক যেমনটা বলেন তিনি ঠিক তেমনটাই করেন। আমি জানি আমি তোমার প্রতি বড়ই অন্যায় করেছি রানী। এইবারের মতো আমায় ক্ষমা করে দাও। আমি অত্যন্ত দুঃখিত। এহেন ভুল আমার আর কোনোদিনও হবে না। সাধু বাবার কথা মতো এই পাতা আমি তোমার জন্য বাটিয়ে এনেছি। এটা খাওয়া মাত্রই তুমি আমাদের উত্তরাধিকার বা এক সুন্দর যোগ্য পুত্র সন্তান লাভ করবে রানী। আমাকে এইবারের মতো তুমি ক্ষমা করে দাও। আমি অত্যন্ত দুঃখিত। আমি যে তোমায় ভীষণ ভালোবাসি। এই ঘটনার 1 বছর পরেই রাজা দেবশঙ্করের ঘরে জন্ম নেয় এক যোগ্য সুপুরুষ পুত্র সন্তান।